বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীদের সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক শুরু। শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে ট্রাইব্যুনাল গঠনের দাবি। ছাত্র জনতা অভ্যুত্থানে শেরপুরের নিহতদের পরিবারে থামছে না আহাজারি। সরকারি সহায়তার দিকে তাকিয়ে দরিদ্র পরিবারগুলো। 9 দিন বন্ধের পর বিভিন্ন রুটে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু। বাংলাদেশ রেলওয়েকে অসংখ্য ধন্যবাদ। অল্প টাকায় আমরা এই আসা যাওয়া করতে পারি। বাসে অনেক ভাড়া। এখন খুব আনন্দ লাগছে। বাসে প্রাইভেট কারে চলাফেরা করতে ট্রেনের দরকার। কাল থেকে খুলছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়। সিরাজগঞ্জের ফজিলাতুন্নেসা হাসপাতালে অনিয়মের অভিযোগ। প্রশ্ন তোলায় শিক্ষার্থীদের সাথে তত্ত্বাবধায়কের অশোভন আচরণ। আমি এখন গলা কাটে মনমুড়ি করতে পারি। রোগী ভাগিয়ে কমিশন নেয়ার অভিযোগ টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার হাসপাতালে। চিকিৎসকদের বিরুদ্ধে টাকার খামসহ হাতে নাতে আটক ম্যানেজার। ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাফিতি আর ক্যালিগ্রাফিতে দ্রোহ। স্বাধীনতা আর সম্প্রীতির বার্তা। তরুণরাই হবে দিন বদলের রূপকার, প্রত্যাশা প্রবীণদের। শিক্ষার্থীদের রক্ত যেন বৃথা না যায়। সততা এবং একতা পরিশ্রম সহিত কাজ করতে হবে। সবাইকে স্বাগত। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছে আমি নাবিলা সোহার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, যাচ্ছি বিস্তারিত খবরে। বৈষম্য বিরোধী ছাত্রদের সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক শুরু হয়েছে। শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে ট্রাইব্যুনাল গঠনের দাবি তাদের। এই বিষয়ে আরো জানাতে সরাসরি রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাজহার, রোড মার্চ কর্মসূচি কি শুরু হয়েছে কিনা, কখন নাগাদ শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা কি বলছেন? সোহার, যে অনুষ্ঠানটি এটি শুরু হয়েছে বেলা 3:30টার দিকে এবং এখন অবধি সেটি চলছে। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক আছে সেই ফটকে শিক্ষার্থীরা একত্রিত হয়েছেন এবং তারা যে রেজিস্ট্যান্স উইক অর্থাৎ প্রতিরোধ সপ্তাহের যে ডাক দিয়েছেন সেটি চলছে। তাদের এখান থেকে তাদের যেটি দাবি সেটি হচ্ছে যে একটি ট্রাইব্যুনাল গঠন করা হোক এবং ছাত্র এবং জনতার যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার করা হোক। আপনি জানেন যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদকে পুলিশের বিরুদ্ধে হত্যার মধ্য দিয়েই কিন্তু এই বৈষম্য বিরোধী যে আন্দোলন আছে সেই আন্দোলনটি নতুন মাত্রা পায়। যে মাত্রার কারণে ভাষায় করা হচ্ছে, তারাও সেটি রুখে দিতে চান। আরেকটি তথ্য দিতে চাই আপনাকে যে এরই মধ্যে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রংপুরের যে মহানগর পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ মনিরুজ্জামান এবং রংপুর রেঞ্জের যে ডিআইজি জনাব মোহাম্মদ আব্দুল বাটেন, এই দুইজনকে চাকরি থেকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে এবং এটি এখানে এই কথাটি এরা এইভাবে বলছে শুধু অবসরে নয়, তারা সহ যারা এই সবের বিষয় আছে তারা তাদের দাবি করেছেন যেন তাদের বিচার করা হয় এবং এই বিচার না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন এবং সংগ্রাম রাজপথে থাকবে। এবং একই সাথে আপনাকে আরেকটি তথ্য দেই যে এরই মধ্যে কিন্তু রংপুরের পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠছে। রংপুরের যে প্রত্যেকটি দেয়াল আছে, দেয়ালে কিন্তু এই স্বাধীনতা, দ্বিতীয় যে স্বাধীনতার কথা বলছে তারা, রূপান্তরের বাংলাদেশের কথা বলছে তারা। আপনি বিস্তারিত জানাচ্ছিলেন আন্দোলন সম্পর্কে, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। এদিকে কোটা আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে করা গুলিতে 9 শিশু নিহতের ঘটনায় তদন্ত চেয়ে করা রিট শুনবেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে আগামীকাল রিটটির শুনানি হবে। এর আগে এই রিটটি শুনতে অপারগতা প্রকাশ করেছিলেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। 4 আগস্ট রিটটি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসাইন দোলনের বেঞ্চে উপস্থাপন করা হলে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেছিলেন রাজনৈতিক ইস্যু রাজপথে সেটেল হওয়া উচিত।
পরে সেই বেঞ্চে শুরু হয় বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশের সরাসরি গুলি বন্ধে রিটের শুনানি, যা সরাসরি খারেজ করেছিলেন হাইকোর্ট। কোটা সংস্কার ও এক দফার আন্দোলনে শেরপুরে নিহতদের পরিবারে আহাজারি থামছেই না। নিহত 5 শিক্ষার্থীর মধ্যে প্রশাসনের গাড়ি চাপায় মারা যান 3 জন আর গুলিতে 2 জন। আন্দোলনকারীদের তাদের নামে বিভিন্ন সড়কের মোড়ের নামকরণ করলেও দরিদ্র পরিবার পায়নি কোনো সরকারি সহযোগিতা। অনার্স পড়ুয়া মাহবুবের আয় চলত 5 সদস্যের পরিবার। ফ্রিল্যান্সিং এর পাশাপাশি জড়িত ছিলেন স্বেচ্ছাসেবামূলক নানা কাজেও। মাহবুবের মৃত্যুতে পরিবারে অসীম শূন্যতা। শেরপুরে গেল 4 আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের সময় প্রশাসনের দ্রুতগতির একটি গাড়ির চাপায় প্রাণ হারান 3 শিক্ষার্থী মাহবুব আলম, তুষার আহমেদ ও শার্দুল আশিস সৌরভ। কিছুতেই থামছে না তাদের স্বজনদের আহাজারি। আমার ভাই আন্দোলনে ছিল আর উপরে দিয়ে প্রশাসনের গাড়ি চালাই দিছিল। পরে এই ভিডিওটা দেখছি, দেখার পরে আমি জানতে পারছি যে আমার ভাই এইভাবেই হয়েছে। পরে ওইখান থেকে আমরা আসে দেখি আমার ভাই আর নাই। আমার ছেলে আমি খুব কষ্ট করে, অনেক কষ্ট করে মানুষ করছি। আমার ছেলে লেখাপড়া করে বড় স্বপ্ন ছিল বড়, আমাকে বলছে তোমাকে ঘর দিয়ে দিব, তোমাকে সব স্বপ্ন পূরণ করবো। একই দিন গুলিতে প্রাণ যায় এইচএসসি পরীক্ষার্থী সবুজ মিয়া ও কলেজ শিক্ষার্থী মিম আক্তারের। পড়ালেখার পাশাপাশি একটি ওষুধের দোকানে কাজ করতেন সবুজ। একমাত্র উপার্জনক্ষম সদস্যের মৃত্যুতে দিশেহারা দরিদ্র পরিবারটি। তুই না আমার কলেজের টুকরা, জীবনের পরে তুই ছাড়া তো আমার আর কিছুই নয়। তোর বাপ যাওয়া সবাই, তুই যাইস না, তোর যে সংসার চালার না কম কিচ্ছু হবে না, গুলি তো করবো না, আমি তো ফিরিয়ে আমো। শিক্ষার্থীদের এমন মৃত্যু কিছুতেই মানতে পারছে না এলাকাবাসী। বিচার দাবির পাশাপাশি দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বানও তাদের। ওর রোজগার দেয় এই সংসারটা হইতো। ছেলেটা ইট কিনছে যে বাড়িঘরটা একটু ঠিক করব। 2টা ছেলে মেয়ে আছে যে ওদের একটা চাকরির ব্যবস্থা হোক। এই শহীদ সবুজ অল্প রোজগার দিয়ে তার সংসার এবং লেখাপড়া চালাইতো। এখন এর পরিবার চালানোর মতো, দেখাশোনার মতো আর রোজগারের কেউ নেই। আমরা জেলা বিএনপির পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমরা প্রত্যেকের খোঁজ খবর নিচ্ছি। গতকালকে সবুজ যে ছেলেটা মারা গেছে তার কবর জিয়ারত করেছি আমি এবং আমাদের নেতৃবৃন্দ সহ আমরা গিয়ে তাদের আর্থিক সহযোগিতা করা হয়েছে। কোটা সংস্কার ও এক দফার আন্দোলনে শেরপুরের 9 জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে 4 জনের প্রাণ গেছে রাজধানীতে। জাহিদ হাসান, যমুনা নিউজ। স্বাভাবিক হতে শুরু করেছে দেশের থানাগুলোর কার্যক্রম। কাজে যোগ দিয়েছেন বেশিরভাগ পুলিশ সদস্য। সকাল থেকে নিজস্ব পোশাকে থানায় হাজির হন কর্মকর্তা কর্মচারীরা। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী সহ দেশের সব বিভাগে থানার কার্যক্রম শুরু হয়েছে। থানার অভ্যন্তরে সব ধরনের পুলিশি সহায়তা পাচ্ছেন সাধারণ মানুষ। মামলা আর সাধারণ ডায়েরিও নেওয়া হচ্ছে। এদিকে কাজে যোগ দিয়েছেন বেশিরভাগ ট্রাফিক পুলিশের সদস্য। সড়কে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও যানজট নিরসনে কাজ করছেন তারা। তবে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ না থাকায় এখনও তাদের কাজে সহায়তা করছে শিক্ষার্থীরা। সরকারি বেসরকারি অফিস আদালত খোলা থাকায় সড়কে বেড়েছে ব্যস্ততা। 9 দিন পর সীমিত পরিসরে শুরু হলো যাত্রীবাহী রেল চলাচল। সকাল থেকে বিভিন্ন রুটে চলছে মেইল, কমিউটার ও লোকাল ট্রেন। বৃহস্পতিবার থেকে আন্তনগর ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে সকাল 6টায় ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায় একটি এক্সপ্রেস ট্রেন। 15 মিনিট পর গোয়ালন্দ ঘাটের উদ্দেশ্যে ছাড়ে শাটল ট্রেন। প্রতিটি ট্রেনেই যাত্রী সংখ্যা তুলনামূলক কম। বাংলাদেশ রেলওয়েকে অসংখ্য ধন্যবাদ। অল্প টাকায় আমরা এই কাজ সাজা করতে পারি। বাসে অনেক ভাড়া, আমাদের মতো সাধারণ যাত্রীদের জন্য বাসে যাওয়া খুব কষ্টকর, ব্যয়বহুল। ক্ষতিগ্রস্ত আমরা ট্রেন চালালে আমরা সাধারণগ্রস্ত লালমনিরহাটেও সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়েছে। স্বল্প দূরত্বে মেইল, লোকাল ও কমিউটার ট্রেনগুলো সকাল থেকে গন্তব্যের উদ্দেশ্যে যাতায়াত করছে। সকাল 6:15টায় লালমনিরহাট থেকে 20 ডাউন ট্রেনটি সান্তাহার অভিমুখে ছেড়ে যায়। 6:45টায় লালমনিরহাট থেকে বিরল পার্বতীপুরগামী 64 ডাউন ট্রেন চলাচল শুরু হয়।
নিয়মিত চলাচল করলে প্যাসেঞ্জার বেশি হবে এবং ট্রেনের সুযোগ সুবিধা বেশি। বাসে অনেক সুযোগ সুবিধা, বাসে অনেক অ্যাক্সিডেন্ট হয়, অনেক দুর্ঘটনা হয়, ট্রেনে এমন ধরনের কিছু হয় না। আমার টাকা পয়সা বেশি যাইতো, তারপরে ট্রেন বাসে চড়তে পাই না, ট্রেনে আমার খুব সুবিধে। ট্রেন চালু থাকবে এবং যথাসময়ে আসবে, যথাসময়ে যাবে। রাজশাহী থেকে যাত্রীবাহী মেল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয় সকাল 6:10 চাঁপাইনবাবগঞ্জ আর খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় দুটি লোকাল। ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। আমরা আসছি আজ থেকে 15 দিন আগে ডাক্তারখানায় এসে আটকা পড়েছি। আজকে ট্রেন ছাড়বে এই সংবাদে স্টেশনে আসছি। আমি আড়ানি স্টেশন থেকে রাজশাহী অফিসের উদ্দেশ্যে আসছিলাম। কাজ শেষে এখন আমি আড়ানিতে আবার পুনরায় ফেরত যাব। আমি জিজ্ঞাসা করলাম অফিসে যে মেল ট্রেন যাবে কিনা, ওনারা বললো যে হ্যাঁ যাবে। চাপাই থেকে ট্রেন একটা আসবে, আমি আব্দুলপুরে যাব। তো শুনতেছি আসার পরে নাকি সেটা বন্ধ রাখছে, হয়তো বা কোনো কারণ আছে। তো এখন ওয়েট করা ছাড়া তো কোনো উপায় দেখতেছি না। সো এখন ওয়েট করি, দেখি সন্ধ্যাবেলা একটা কমিউটার নাকি আছে, তো সেটাতে বাসায় ব্যাক করব। চট্টগ্রাম থেকেও চলছে মেইল এবং লোকাল ট্রেন। সকাল 8টায় চাঁদপুরগামী কমিউটার ট্রেন সাগরিকা এক্সপ্রেস এবং 9:45 ঢাকাগামী কমিউটার কর্ণফুলী এক্সপ্রেস ছেড়ে যায়। এছাড়া ঢাকা মেল, নাসিরাবাদ এক্সপ্রেস এবং নাজিরহাট লোকাল শিডিউল মেনে চলাচল করছে। আমি অনেকদিন পর ট্রেনে উঠতে পেরে আমি অনেক আনন্দিত। অনেকদিন দেশে ট্রেন চলে নাই, এখন আমি চট্টগ্রাম কুমিল্লা যাব। আমরা চাই ট্রেন চালক দেশে শান্তি বিরাজ থাকুক, বুঝছেন? আমরা শান্তি চাই, আর কিছু চাই। নতুন সরকার যেহেতু আসছে, এটা যেহেতু চালু করছে, এই সরকারের জন্য অনেক বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। পূর্ব ঘোষণা অনুযায়ী জামালপুর থেকে কমিউটার ট্রেন চলছে। স্বাভাবিক রয়েছে বিভিন্ন রুটে পণ্যবাহী ট্রেনের চলাচল। আমিন বাবু, যমুনা নিউজ। গরম গরম ভাত সকাল কিংবা রাত, এটা যমুনা। যমুনা রাইস কুকার, সিম্পলিফাইড কুকিং। দেশের সব প্রাথমিক বিদ্যালয় চালুর নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোতে শ্রেণী কার্যক্রম পুরো দমে চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে গত 3 আগস্ট ক্লাস বন্ধ রাখার নির্দেশনা দিয়ে জারি করা অফিস আদেশের কার্যকারিতাও রহিত করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের কারণে এতদিন প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ছিল। ভারতে বসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে কলকাঠি নাড়ছেন শেখ হাসিনা। তার নির্দেশেই নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। ঢাকা থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে দিনাজপুরের পথসভায় এ অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশে শান্তি ফিরিয়ে এনে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। জনগণ যাদের ভোট দেবে সেই নির্বাচিত প্রতিনিধিরাই সরকার গঠন করবে। বেলা 11:30টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হন বিএনপি মহাসচিব। পথে নীলফামারী শহরেও পথসভায় বক্তব্য দেন তিনি। আবার ষড়যন্ত্র করছে চক্রান্ত। পার্শ্ববর্তী ভারতে গিয়ে তিনি বাংলাদেশে স্থিতিশীলতার অবসান করার জন্য হুকুম দিচ্ছেন, যার নির্দেশে আমার শত শত ছাত্র, আমার সন্তান নিহত হয়েছে, হাজার হাজার আমাদের ছেলেরা আহত হয়ে পঙ্গু হয়ে গেল, পা নাই, হাত নাই, হাসপাতালে মৃত্যু। অনিয়ম দুর্নীতি নিয়ে কথা বলতে গেলে শিক্ষার্থীদের সাথে বাজে ব্যবহারের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের শেখ ফজিলাতুন্নেসা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে। ছাত্রছাত্রীদের সাথে তত্ত্বাবধায়কের অশোভন আচরণের সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালের তত্ত্বাবধায়কের এই ভিডিও, যেখানে দেখা যায় হাসপাতাল পরিদর্শনে যাওয়া ছাত্রছাত্রীদের সাথে অশ্লীল আচরণ করছেন রতন কুমার রায়।
11 আগস্ট সরকারি হাসপাতালে অনিয়ম দুর্নীতি দূর করতে পরিদর্শনে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সেদিন সিরাজগঞ্জের এই হাসপাতাল পরিদর্শনে গিয়ে নিম্নমানের খাবারের পাশাপাশি আরও বেশ কিছু অনিয়ম খুঁজে পায় তারা। এই বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে অভিযোগ জানালে ব্যবস্থার আশ্বাসও দেন তিনি। ওদের বেতন বন্ধ করে দেবো আজকের থেকেই এবং ফোকাস করবো, উপযুক্ত কারণ না দেখালে তাকে সাসপেন্ড করার জন্য সুপারিশ করা হবে, উদ্বোধন করতে হবে। বিপত্তি বাধে তার পরদিন সোমবার হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন করতে আবারও সেখানে যান শিক্ষার্থীরা। এ সময় কয়েকজন রোগী তাদের কাছে অভিযোগ নিয়ে গেলে সেই বিষয়ে কথা বলতে তত্ত্বাবধায়কের রুমে যান তারা। তখনই ছাত্রদের অভিযোগ শুনে ক্ষিপ্ত হন রতন কুমার। প্রথমে অশ্রাব্য গালাগালি, এক পর্যায়ে অশ্লীল আচরণ করে বসেন রতন। আমরা স্যারের সাথে কথা বললে তিনি আমাদের সাথে খুবই খারাপ ব্যবহার করে এবং এক পর্যায়ে আমাদের গলা কেটে হত্যা করার হুমকিও দেয়। আমাদের সামনে প্যান্টের চেন খুলে আমাদেরকে তার দেখানোর চেষ্টা করে। তত্ত্বাবধায়কের বহিষ্কার চাই এবং আমাদের সকল ছাত্রছাত্রী যাদেরকে সম্মানহানি করছে সকল ছাত্রছাত্রীর কাছে ক্ষমা চাইতে হবে। উনি হচ্ছে একটা ছেলে হয়ে দুটো মেয়ে ছিল, ওই মতো অবস্থায় উনি প্যান্টের চেন খুলে ওনাদেরকে ছেলে মেয়েদেরকে দেখাইছে। ওনার কাছে আমরা সহযোগিতা চেয়েছিলাম, কিন্তু উপরন্তু উনি আমাদের সহযোগিতা তো করেই নাই, বরঞ্চ আমাদের সাথে মিসবিহেভ করেছে। সে সরাসরি হত্যার হুমকি দিছে। হত্যার হুমকি দেওয়ার পরে সে হয়তো সময় পায় না, সেজন্য সে কাজটা করতে পারে নাই। এছাড়াও তার সে মানে ওখানে স্টুডেন্ট ছিল, মেয়ে ছিল, ওখানে সে শ্লীলতাহানির মতো কাজ করছে। এরপর তত্ত্বাবধায়কের অপসারণের দাবিতে আন্দোলন করে ছাত্রছাত্রীরা। জেলা প্রশাসকের কার্যালয়ে রতন কুমারের বিরুদ্ধে অভিযোগও দেয় তারা। এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ককে বরখাস্ত করার আশ্বাস দেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক উনি আমাদের জানাইছেন যে উনাকে বরখাস্ত করা হয়েছে। 2 দিন এখানে নিষেধ করেছে যে এখানে যেন না আসে এবং তারপরে স্থায়ীভাবে তার একটা ব্যবস্থা নেবে বলে আমাদের আশ্বস্ত করেছেন। আমরা জেলা প্রশাসকের কাছে দাবি করছিলাম যে তার পদত্যাগ। উনি অলরেডি তাদের বরখাস্ত করছে সাময়িকভাবে। এদিকে শিক্ষার্থীদের সাথে বাজে ব্যবহারের পর থেকেই গা ঢাকা দেন রতন কুমার। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এদিকে গাজীপুরে শহীদ আহসানুল্লাহ মাস্টার 250 শয্যা জেনারেল হাসপাতালে কিছু চিকিৎসকের বিরুদ্ধে বিভিন্ন ক্লিনিকে রোগী পাঠানোর অভিযোগ উঠেছে। এর বিনিময়ে কমিশন পান তারা। শিক্ষার্থীরা আজ হাসপাতালের এক চিকিৎসকের কক্ষ থেকে টাকার খামসহ হাতে নাতে আটক করে এক ক্লিনিক ম্যানেজারকে। যদিও কমিশন নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ওই চিকিৎসক। টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসকের কক্ষে টাকা ভর্তি কয়েকটি খাম হাতে স্থানীয় এক ক্লিনিক ম্যানেজার। হঠাৎ উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত কয়েকজন শিক্ষার্থীদের জেরার মুখে ক্লিনিক ম্যানেজার এক পর্যায়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন সেবা হাসপাতাল নামের ওই ক্লিনিকের ম্যানেজার। পিছু নেন শিক্ষার্থীরাও। পরে তাকে ধরে আবারও হাসপাতালে আনা হয়। জেরার এক পর্যায়ে তিনি জানান, ক্লিনিকে রোগী পাঠানোর কমিশন দিতে এসেছিলেন কয়েকজন চিকিৎসককে। বিভিন্ন রোগী পাঠায় সম্মান দেওয়া মাসে একটা পায়। ডাক্তার যে এই রোগী না হয়তো লোকটা না করতো তাহলে আমাদের কখনো প্রশ্ন আমরা আসতাম, কখনো আসতাম না। মানে ডাক্তার আপনাদের উৎসাহ করে, ডাক্তার তো আমাকে উৎসাহ করে। তবে কমিশন নেয়ার বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত ডাক্তার তারিক হাসান। আমার কাছে এই পর্যন্ত আসছে না, আমি আমার কাছে আজকে আসছে। আর প্রথমে একবার আমি যখন নতুন জয়েন করি তখন আসছিল 2-1 বার, কিন্তু আমি এটা রিসিভ করি। আমার মনে হয় যে আপনি আমাদের যে জালাল স্যার যে আছেন কর্তৃপক্ষ, ওনার সাথে কথা বলে সবচেয়ে বেশি ভালো হয়। জালাল কি এখানকার কর্তৃপক্ষ? না, যেখান থেকে পাঠিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত শিক্ষার্থীরা জানান, বিভিন্ন অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে কয়েকদিন ধরে হাসপাতালে নজরদারি করছিলেন তারা। চিকিৎসককে কমিশন দেওয়ার সময় আজ হাতে নাতে ধরে ফেলেন ক্লিনিক ম্যানেজারকে। ওনারা কমিশনের জন্য বাইরে বেড়ে দিচ্ছে, যার কারণে আমরা নজরদারি করার সময় ওনারা দুজন আমাদের হাতে ধরা পড়ে। তারপর আমরা এখানে যে ডক্টর আছে সিনিয়র স্যার, ওনার সাথে কথা বললাম। উনি বললো যে হচ্ছে ওনাদের ব্যাপারটা আমি দেখবো না, কিন্তু আমার এখানে যে ডক্টররা আছে তাদের বিষয়টা আমরা দেখব। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতালের উপপরিচালকের। ডাক্তারদের এই ব্যাপারে জড়িত হওয়াটা আমাদের নৈতিকতার বিরোধী ডাক্তার সমাজের, এবং এইটা আমি আমার তরফ থেকে ডাক্তারদেরকে সাবধানবাণী দিব। জাহিদ হাসান, যমুনা নিউজ। সাতক্ষীরার বিনেরপোতা এলাকা থেকে একটি এটিএম বুথে ট্রেলার উদ্ধার করা হয়েছে। সকালে শিক্ষার্থীদের সহায়তায় সেটি উদ্ধার করা হয়।
পরে সদর থানায় সেটি পৌঁছে দেন স্থানীয়রা। তবে বুথে কোনো টাকা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। গত 5 আগস্ট সাতক্ষীরা ট্রাফিক কার্যালয় থেকে কমিউনিটি ব্যাংকের এটিএম বুথ লুট করে দুর্বৃত্তরা। অতিরিক্ত পুলিশ সুপার জানান, ব্যাংকের এটিএম বুথ উদ্ধার হয়েছে। বুথে ওই সময় কত টাকা ছিল সেটি জানা যায়নি। কমিউনিটি ব্যাংক প্রধান কার্যালয়ের পিআরও বলেন, এই বুথ লুট হওয়া সেই বুথ কিনা সেটি পরীক্ষা না করে বলা সম্ভব নয়। তাছাড়া বুথ লুট হওয়ার সময় কত টাকা ছিল সেটিও জানা নেই। এই বিষয়ে পরীক্ষা নিরীক্ষার জন্য একটি প্রতিনিধি দল পাঠানো হবে। পুলিশের অনুপস্থিতিতে গত কয়েকদিনে বেড়েছে ডাকাত আতঙ্ক। আনসার বাহিনী নিরাপত্তায় মাঠে থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই প্রতি রাতেই পাহারায় নামছে ছাত্র জনতা। লাঠিসোঁটা হাতে নিয়ে চষে বেড়াচ্ছে নিজ নিজ এলাকা। তরুণদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে যোগ দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীও। নিশুতি রাত, চারিদিকে ঘোর অন্ধকার। এর মাঝেই লাঠিসোঁটা নিয়ে সড়কে একদল তরুণ। কোনো অসৎ উদ্দেশ্য নয়। 5 আগস্টের পরপরই অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ে জেলার থানাগুলো। পুলিশ সদস্যদের অনুপস্থিতিতে দেখা দেয় ডাকাত আতঙ্ক। তাই প্রতি রাতেই পাড়া মহল্লায় দল বেঁধে পাহারা দিচ্ছে ছাত্র জনতা। আমরা গ্রামের সবাই মিলে, আমরা যারা যুবকরা আছি, পাশাপাশি আমাদের মুরব্বীরা আছে, তারা মিলে, ছাত্র সমাজ মিলে আমরা পাহারা দিচ্ছি এবং আমাদের যে মন্দিরগুলো আছে এলাকার প্রতিটা এরিয়াতে আমরা যাচ্ছি। বিগত 5 রাত ধরে আমরা এই বীরপুর তথা পুরো নরসিংদীবাসী আমরা এই পাহারার আয়োজন করেছি। মানুষের জানমালের নিরাপত্তার জন্য এলাকাবাসী প্রত্যেকটা মহল্লায় মহল্লায় দুর্গের মতো করে আমরা এলাকাবাসীকে সাপোর্ট দিচ্ছি, যেন ওরা শান্তিতে থাকতে পারে এবং দেশের জন্য কোনো অরাজকতার সৃষ্টি না হয়। তার জন্য আমরা সবাই একত্রিত হয়ে এখন বাইরে অবস্থান করতেছি। শুধু চুরি, ডাকাতি বা লুটতরাজ প্রতিরোধী নয়, সংখ্যালঘুদের উপর যে কোনো হামলা ঠেকাতেও সতর্ক তরুণরা। তাদের সাথে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। দুষ্কৃতিকারীরা যেমন ডাকাতি করতে না পারে, এ কারণে আমরা রাত জেগে নরসিংদী শহরে যতটুকু পারছি সরকারি ভবন, বাসভবন, পরে সংখ্যালঘু এবং হিন্দুদের মহল্লাদা পাহারা দিচ্ছি। নরসিংদী প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা ইউনিয়নে, প্রতিটা থানায় ডাকাত প্রতিরোধক কমিটি গঠন করেছি। সংখ্যালঘু ভাইদের বাড়িঘর, ধর্মীয় মন্দির, এগুলো সাধারণ মানুষের জানমাল রক্ষার্থে যে কোনো ধরনের পরিস্থিতিতে আমরা তাদের পাশে আছি। যারা আছে, আমাদের যে স্টুডেন্টরা আছে, যাদের বাইক আছে, গাড়ি আছে, সবাই কিন্তু আমাদের বিভিন্নভাবে সাহায্য করতেছে। মনে করেন যখনই আমাদের কোনো সমস্যা হচ্ছে বা কোনো এলাকায় ডাকাতির কোনো আমরা সম্ভাবনা পাচ্ছি যে হ্যাঁ ওই এলাকায় ডাকাতি হচ্ছে, তখন কি করছে, আমাদের ছেলেপেলেরা সবাই মিলে একজোট হয়ে ওই এলাকায় যাচ্ছি। জনগণের জানমালের নিরাপত্তায় কাজ করছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। গত কয়েকদিনে চুরি ডাকাতির ঘটনায় 14 জনকে আটক করেছে তারা। আমরা 6 তারিখের দিকে প্রথম ডিপ্লয় হই এবং এই কয়েকদিনে আমরা এখন পর্যন্ত 14 জনকে চুরি এবং ডাকাতি, লুটতরাজ সন্দেহে আমরা এখন পর্যন্ত গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। দেশ ও জনগণের জানমালের নিরাপত্তায় পুরোদমে থানা পুলিশের কার্যক্রম শুরু হোক, এমনটাই আশা সকলের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশে 30টি সংখ্যালঘু সংক্রান্ত অরাজকতার খবর পাওয়া গেছে। এরকম একটি ঘটনাও প্রত্যাশিত নয় বলে উল্লেখ করেন তিনি। জানিয়েছেন, অপরাধীদের শাস্তির আওতায় আনতে কাজ চলছে। বিকেলে রাজশাহী সেনানিবাসে সংবাদ ব্রিফিংয়ে সেনাপ্রধান এসব কথা বলেন। এর আগে তিনি রাজশাহীর প্রশাসন, পুলিশ, বিজিবি, র্যাব ও আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, তবে পুলিশ ট্রমার মধ্যে রয়েছে। পুলিশ পুরোপুরি আত্মবিশ্বাস ফিরে পেলেই সেনাবাহিনী সেনানিবাসে ফিরবে। পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের ওপর গুরুত্ব আরোপ করে জেনারেল ওয়াকার বলেন, অনেক অস্ত্র উদ্ধার হয়েছে, আরও উদ্ধারে কাজ চলছে। বিগত সরকারের মন্ত্রিসভার কিছু সদস্যকে সেনা হেফাজতে নেয়ার ব্যাপারে এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, তাদের নিরাপত্তার কারণেই এটি করা। ধর্ম, বর্ণ নির্বিশেষে অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। অবশ্যই আমরা চাইব না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক, বিচার বহির্ভূত কোনো কাজ হোক, তাদের উপরে হামলা হোক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। স্বাভাবিক হয়ে উঠছে রংপুর। কাজে ফিরেছে পুলিশ। সব শ্রেণী পেশার মানুষ বেরিয়েছেন ঘর থেকে। খুলেছে দোকানপাট, চলছে অফিস আদালত। ট্রাফিকিংয়ে পুলিশকে সহযোগিতা করছে শিক্ষার্থীরা।
অনেকটাই স্বস্তিতে নগরবাসী। চিরচেনা রূপে ফিরেছে রংপুর মহানগরী। নগরীতে বেড়েছে রিক্সা, অটোরিকশা সহ বিভিন্ন যানবাহনের সংখ্যাও, বেড়েছে যানজটও। ট্রাফিকিংয়ে সহযোগিতা করছেন শিক্ষার্থীরা। আবারও চেনা মাঠে ফিরতে পেরে খুশি পুলিশ সদস্যরাও। ট্রাফিক আইনে যারা দায়িত্বে ছিল তারা তাদের ডিউটি যথাযথভাবে পালন করতেছে, আমরা শুধু জাস্ট ওনাদেরকে সহযোগিতা করতেছি। সুন্দর ব্যবহার করতেছে, আমাদের সহযোগিতা করছে, নির্দেশনা দিচ্ছে কিভাবে কাজ করতে হবে না হবে। আমরা ন্যায়ের পক্ষে থাকতে চাই এবং সুন্দর ভালোভাবে কাজ করতে চাই, যেটা জনগণের পক্ষে হয়। আমরা জনগণের পুলিশ হয়ে কাজ করতে চাই। আমরা এখন আগের মতন আগে জায়গায় ফিরে যেতে চাই। আমাদের মনোবল সর্বোচ্চ আছে এবং জনগণ আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে। নগরীর মার্কেট, দোকানপাটে ক্রেতা বিক্রেতাদের ভিড়। সড়ক মহাসড়কে চলছে গণপরিবহন। অফিস আদালতে সেবা প্রার্থীদের ভিড়। নগরবাসী বলছেন আরও আগেই পুলিশকে ফেরা উচিত ছিল। এখন বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করাই একমাত্র প্রত্যয় সবার। পুলিশের অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা চাই পুলিশ একটু আন্তরিকভাবে আমাদেরকে দেখুক। এখানে 2-3 জন স্টুডেন্ট হলে হয়ে যাচ্ছে, কিন্তু 10-15 জন একসাথে লেগে পড়ছে, যার জন্য আরো যানজট বেশি হচ্ছে। এক একজন এক এক রকম ডিরেকশন দিচ্ছে। তো আমি মনে করি যে পুলিশদের আসছে, এটা ভালো হয়েছে। শুরু হয়েছে নগরীর সবকটি থানার কার্যক্রম। পুলিশের মনোবলও ঠিক আছে দাবি ঊর্ধ্বতন কর্মকর্তাদের। নগরবাসীর সহযোগিতা দাবি। পুলিশের ভাবমূর্তি জনসেবায় যাতে তারা নিজেদেরকে উৎসাহিত করতে পারে, নিবেদিত করতে পারে, সেই হিসাবে আমরা কাজ করব। গেল 16 জুলাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নং গেটের সামনে পুলিশের গুলিতে প্রাণ হারান ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। এরপর বৈষম্য বিরোধী আন্দোলন নতুন মাত্রা পায়। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। রাজশাহীর পবা উপজেলায় উড়ো চিরকুট ও কাফনের কাপড় দিয়ে হুমকির অভিযোগ করেছেন আওয়ামী লীগের কয়েকজন নেতা। এ ঘটনায় পবা থানায় অভিযোগ দেওয়া হয়েছে। বলা হয়, সকালে নওহাটা পৌর এলাকার কয়েকটি বাড়ির সামনে কাফনের কাপড় টুকরো পাওয়া যায়, সাথে 4টি চিরকুটও পাওয়া গেছে। প্রতিটি চিরকুটে একটি করে বর্ণ লেখা আছে। অভিযোগকারীরা হলেন পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল বারী খান, ছাত্রলীগ নেতা মারুফ, যুবলীগ নেতা হাফিজ, পলাশ, রাব্বি এবং নওহাটা 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রবিউল। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালে মোহাম্মদ হাসনাত জানান, বিষয়টি এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে। রহস্য উদ্ঘাটনের কাজ চলছে। এলাকায় সেনা টহল জোরদার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া শহরের দেয়ালগুলো যেন এখন দ্রোহ, স্বাধীনতা আর সম্প্রীতির প্রতীক। দেয়াল লিখন, গ্রাফিতি আর ক্যালিগ্রাফিতে সে বার্তাই তুলে ধরছে শিক্ষার্থীরা। সাথে স্মরণ করছেন ছাত্র জনতার অভ্যুত্থানে নিঃশেষে প্রাণ দান করা শহীদ শিক্ষার্থীদের। প্রবীণদের প্রত্যাশা, এই তরুণরাই হবে দিন বদলের রূপকার, দেশকে এগিয়ে নেবে অনেক দূর। নতুন সূর্য, নতুন সম্ভাবনা, তারুণ্যের নতুন বাংলাদেশ। ফারুকি পার্কের পরিত্যক্ত প্রাচীরে গ্রাফিতির মাধ্যমে সেই বার্তাই দিয়েছেন শিক্ষার্থীরা। ডিসি বাংলো থেকে শহরের অলিগলি, ব্রাহ্মণবাড়িয়া শহরের এক একটি দেয়াল যেন ডানামেলা রঙিন প্রজাপতি। বিজ্ঞাপন আর পোস্টারের দখলে থাকা এক একটি প্রাচীর রূপান্তর হয়েছে ক্যানভাসে। তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে দ্রোহ, মুক্তি আর সম্প্রীতির বার্তা। শোভা পাচ্ছে লাল সবুজের পতাকা। সুন্দরভাবে শহরটাকে সাজানোর জন্য সব শহরেই স্টুডেন্টরা এই যে এরকম দেওয়ালগুলোকে রঙিনভাবে সাজাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়াকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এই কাজটা একটা আইডিয়া থেকে করছিলাম। মুগ্ধ ভাই পানি লাগবে এটা আউট করা হইতেছে, আর একটা দেওয়াল বাকি আছে, এটা আবু সাইদ ভাইটা আউট করা হবে। আর কিছু দেওয়াল বিভিন্ন নকশা দেওয়া করা হয়েছে। যা সমস্যা আগে ছিল, অতীতে ছিল, এটার ভবিষ্যতে এরকম সমস্যাটার ক্রিয়েট হবে না। ভাইয়ার এই স্মৃতি রাখার জন্য আমরা পুরো শহরে এটা করছি। সামাজিক নানা অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি দেয়ালচিত্রে উঠে এসেছে যমুনার প্রতি অকৃত্রিম ভালোবাসা। ছাত্র জনতা অভ্যুত্থানে শহীদ মুগ্ধ, জাহিদুজ্জামানদেরও ভুলে যাননি শিক্ষার্থীরা। তাই রঙের প্রলেপে স্মরণ করা হয়েছে দিন বদলের নায়কদেরও। আমার ছেলের মতো যেন হয়, আমার সবার কাছে আসা আমার ছেলের মতো হয়, পারিশ্রমিক হয়, পরিশ্রম করলেই হইতে পারবে। সততা এবং একতা, পরিশ্রম সহিত কাজ করতে হবে। সবচেয়ে প্রধান হলো দেশপ্রেম। দেশপ্রেম না থাকলে কোনো কিছু হবে না। এই তরুণ প্রজন্মের প্রতি আস্থা ও প্রত্যাশাও রয়েছে অনেক। এক রঙিন সময়ের রূপকার হবেন তারা, এমনটাই প্রত্যাশা প্রবীণদের। শিক্ষার্থীদের রক্ত যেন বৃথা না যায়। এই যে মুগ্ধ
আবু সাঈদ, তানবিন যারা রক্ত দিয়েছে তাদের রক্ত তখনই সফল হবে শিক্ষার্থীরা যদি সুশৃঙ্খলভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। চিত্রকর্মে 2024-এর পাশাপাশি রয়েছে ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধের গল্প। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।